মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। পেশা জীবনে ঈদ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে হঠাৎ করে একটি ব্রেক দেয়, কিন্তু কখন জানি ঈদটা শেষ হয়ে যায়। কিন্তু এই পেশা জীবনের মধ্যে বিশেষ করে যারা চিকিৎসক, তাদের জীবনে ঈদ আরও অন্যরকম করে আসে। অনেক দায়বদ্ধতা, দায়িত্ববোধ নিয়েও আসে। সেবায় আনন্দ আমাদের বিশেষ অনুষ্ঠান ঈদুল আজহা উপলক্ষে আমরা এই পেশাজীবীদের গল্প করব, তাদের জীবনে ঈদ কীভাবে আসে এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একই ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের তিনজন স্বনামধন্য নিউরোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ এনায়েতুল ইসলাম, সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ। সঙ্গে আছেন ডাক্তার রাহাতুন নাইম ম্যাগলিন, কনসালটেন্ট নিউরোলজি বিভাগ এবং একই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইমরান সরকার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মূল অনুষ্ঠানে যাবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমি প্রথমেই ডাক্তার রাহাতুন নাইম ম্যাগলিন, যেহেতু মাঝের চেয়ারে বসেছেন আপনি মধ্যমণি আমরা বলতে পারি, আপনার কাছে জানতে চাই যে ঈদ তো আসলে নানান আনন্দ, সীমাহীন আনন্দ নিয়ে আসে। আমরা দেখি যে পরিবারের মধ্যে নারীরা এক ধরনের শিশু বা কিশোরী, মানে মেয়েরা একটা অন্যরকম একটা আনন্দ পায় বা তাদেরকে একটা ওই রকম একটা জায়গা দেয়া হয় বাবা মায়ের পক্ষ থেকে। মানে আপনার জীবনের যদি বলা হয় যে একেবারে সেরা ঈদ কোনটা ছিল, যেটা এখনো ফিল করেন, এরকম একটা ঈদের স্মৃতি জানতে চাই আপনার কাছে। আসলে যতই বয়স বাড়ছে আমরা যেন মনে হচ্ছে যে পিছনটাকে খুব মিস করছি, যদি টেনে ধরা যায়। প্রায় মনে হয় ছোটবেলার ঈদগুলো কত আনন্দের ছিল। তখন আমাদের দায়বদ্ধতা কম ছিল, শুধু আনন্দই বেশি ছিল। তো পুরোনো দিনের কথা মনে করতে গেলে বলবো যে আমাদের একসাথে ফ্যামিলি বন্ডিং যে জিনিসটা ছিল, ঈদ হলে একটা কেনাকাটার একটা ধুম। বাবারা বা মায়েরা চাকরিজীবী হলে যেটা হয় যে এই কেনাকাটাটা আসলে খুব সীমিত আকারে হয় তাদের ব্যস্ততার কারণে। কিন্তু ছোটোবেলায় ওই স্মৃতিটা আমার সবসময় মনে পড়ে, যে সবসময় আমার মা বলতো যে একটা দিন আমার বাবাকে দিতে হবে, সেও চিকিৎসক, যে তোমাকে দিতে হবে যেদিন আমরা সবাই মিলে একদিন শপিংয়ে যাব। ওইটা আমি খুব মিস করি এবং এখনও আমি চেষ্টা করি যে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি আমার হাজব্যান্ড যে বাচ্চাদেরকে নিয়ে একদিন শপিংয়ে যেতে হবে, যে যাতে ওদেরও কিছু স্মৃতি থাকে। হয়তো শপিং অনেক দিন হতো, কিন্তু একটা দিন থাকতো যেদিন বাবা মা সবার সাথে যাওয়া। ওদিন অবশ্যই সবাই একটা করে জামা কাপড় কিনতাম। ওইটা থাকতো যে মেইন ড্রেস যেটা বলা হতো। তো ওই জিনিসগুলো খুব মিস করি আর কি। আর ঈদের স্মৃতির কথা বললে আসলে অনেক স্মৃতি আছে। তো আসলে স্পেশাল ভাবে আমি যদি আপনাকে যে মেইন ড্রেসের কথা যে বললেন, আপনারা যখন ছোট ছিলেন বা আমরাও একসময় ছোট বয়স পার করেছি, মানে ওই মেইন ড্রেসের ব্যাপারটা কিন্তু ছিল না, জামাটাই ছিল হয়তো একটা জামা আর কি। এখন ওই যে মেইন ড্রেস বা আরো অনেকগুলো ড্রেস মিলে যে আনন্দ, এর থেকে অনেক বেশি আনন্দ ছিল না ওই একটা ওয়ান এন্ড অনলি ড্রেস। বাবা যেটা কিনে দিবেন ওইটা ওই দিনই কিনতে হবে, সেটা ছিল। আমি আসবো বা ডাক্তার এনায়েতুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে ঈদের সময়টা ঠিক এখন কিভাবে ঈদ আসে? ঈদ কি আসলে, যদি আমরা ঈদুল আজহার কথা বলছি, ঈদুল ফিতর যেভাবে ঘটা করে আসে, একটা মাস রমজান, তারপরে ঈদটা আসছে, এই ঈদটা কি হঠাৎ করে চলে আসে না? এটারও একটা প্রস্তুতি তৈরি হয় ভেতরে ভেতরে? আগে থেকে একটা প্ল্যান থাকে যে আমরা তো যারা পরিবারের গার্জিয়ান, এটা একটা কোরবানির ব্যাপার আছে, ত্যাগের ব্যাপার আছে, এই কোরবানি কেনার একটা ব্যাপার আছে। আমরা সাধারণত আমাদের কমিউনিটিতে যারা আছে সবাই মিলে কোরবানি দেই, একত্রে বাজারে যে নিজেরা গরু কিনি। এমনি আমাদের ওই ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে যারা থাকে ওরা 4-5টা গরু কিনে আনি, এরপরে নিজেরা এইভাবে দেই, সবাই মিলে করি এটা। আর ঈদুল ফিতর যেমন আগে ওই রকম কোরবানি থাকে না, আগে থেকে একটা প্ল্যান থাকে যে ছেলে মেয়েদের, আমার একটা ছেলে, মেয়ে নাই অবশ্য। আর পুরোনো আমল থেকে আমাদের বাসায় একটা চালু আছে যে ঈদের ফিতরে আমরা সাধারণত কিছু খেয়ে নামাজে যেতাম, ঈদুল আজহায় না খেয়ে যেতাম, এসে খেতাম। এক ধরনের রোজারও ব্যাপার আছে, মানে কোরবানি যারা দিচ্ছেন, হ্যাঁ ওটার ব্যাপার আছে। তো ঈদুল ফিতরের সময় আমরা মিষ্টি খেয়ে যেতাম, সেমাই রান্না করতে, ওইটা খেয়ে যাই, এখনও যাই সেটা। আবার ছেলেকে নিয়ে যাই সাধারণত, আবার এসে আবার ছেলের মাকে ঈদ মোবারক জানাই করে। এটা ঈদুল আজহায় তো ওই আমি আর ছেলে যাই, যাওয়ার পরে আবার যখন ব্যাক করি তারপর গরু কাটার ব্যাপারে চলে আসে। তখন গরু কাটাই ব্যস্ত হয়ে যায়। মাঝে হয়তো এক সময় যে বাসায় যে নাস্তা করে আসি,
এটাই চলে। ডাক্তার ইমরান সরকার, আপনার কাছে জানতে চাইবো যে গরু কেনাকে কেন্দ্র করে মানুষের অনেক ধরনের স্মৃতি আছে, একেবারে রেওয়াজ অনুযায়ী পরিবারেরও আছে, আবার এখনো আছে। মানে গরু কোন রঙের কিনবেন বা এই ধরনের কোনো চাপ আছে নাকি পরিবারের পক্ষ থেকে, যে এমন রং কিনতে হবে বা এমন সাইজ কিনতে হবে? ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে কুরবানি যেহেতু আমরা মাত্রই পার করে আসলাম, এই কুরবানি ঈদে আসলে মূল আকর্ষণই কিন্তু গরু। যদিও আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের হয়তো রেসপন্সিবিলিটির কারণে আমরা ওইটা ওইভাবে ফিল করি না, কিন্তু এখনো যারা ছোট, বিশেষ করে আমার ছেলে মেয়ে, আমার যারা ভাই ভাতিজা বা বাচ্চি বাগনি ওরা আছে, বাগনা, তাদের মধ্যে কিন্তু এখনো স্টিল মানে কুরবানি মানে হচ্ছে গরু। এই গরু আপনার পছন্দের গরু হইতে হবে, কালার হইতে হবে সেই একটা কালার। আমার মেয়ে বলে যে গরু লাল হইতে হবে, তার কথা হচ্ছে গরু লাল না হলে সে মানে পছন্দ করে, কালারফুল হচ্ছে না। ছোটবেলায় তার পছন্দের বাইরে একটা কালো একটু লাল এরকম মিক্স, একটা মেইনলি কালো ছিল, তো সে গরু দেখতেই গেল না, ঠিক আছে। যেখানে সে মানে গরু জবাইয়ের সময় সব ওদের কাজিনরা মিলে, গ্রামের বাড়িতে তো আমরা ঈদ করি সবসময়, আমার বাড়ি নরসিংদী, কাছাকাছি যেহেতু 1-1.5 ঘন্টা ডিস্টেন্স, আমরা আসলে আমি আমার লাইফের সবগুলো ঈদই আমার বাড়িতেই করেছি, শুধু একটা ঈদ ছাড়া, সেটাতে আমি একটু, আপনি তো অনেক লাকি। সেই না, আমার বাবা মা এখনো আছেন গ্রামের বাড়িতে, সে কারণে আমরা ওনাদের সাথেই থাকার চেষ্টা করি, এবং আমার ছেলে মেয়েরা যারা আছে তাদেরও একটা বন্ডেজ থাকে গ্রামের সাথে, আবার তাদের দাদা দাদির সাথে। ডাক্তার ম্যাগলিন, আপনার কাছে জানবো যে আপনার নিশ্চয়ই পিতামাতা বেঁচে আছেন, পিতামাতার সাথে যে ঈদ, আপনি যেটি আসলে প্রথমেই বলছিলেন যে ঈদের দিনে যে সাজিয়ে গুছিয়ে দেয়া, আপনি নিশ্চয়ই একই কাজটা হয়তো আপনার মেয়ের ক্ষেত্রেও করছেন বা ছেলের ক্ষেত্রে করছেন। মানে ওই সময়গুলো কেমন ছিল, কেমন করে আপনাকে ঘিরে যে পিতামাতার যে একটা মানে ঈদের আনন্দ, সেটা কেমন ছিল একটু শুনতে চাই। সেটা আসলে মানে খুবই আনন্দের ছিল, এখনো স্মরণ করি। যে বললাম যে বাবার কাছে হচ্ছে মেয়ে একটু বেশি মমতার বিষয় থাকে, তো ওইটাই আমার মনে সব সময় জিজ্ঞেস করতো ঈদের আগে আসলেই যে মাকে, যে ম্যাগলিনের পছন্দের ড্রেসটা কেনা হয়েছে তো, বা ওর সব কিছু কেনা হয়েছে তো। তো ছেলেদের তো ওইটা ড্রেসের প্রতি অত আকর্ষণ থাকে না, তেমনি ওই ঈদের দিনও মানে মেয়ের সব কিছু ঠিকমতো হলো কিনা, তারপরে আমার ভাইটা ছোট, তো আমাদের নিয়ে একসাথে ঘুরতে যাওয়া বা কিছু, এগুলো সবই হতো। তো এখন এইটা আবার দেখি যে পুনরাবৃত্তি হচ্ছে, যখন আমাদের পরিবারে ঈদ আসে তখন দেখি যে আমার হাজবেন্ডও তার মেয়ের খোঁজই আগে নিচ্ছে, আমার বা আমার ছেলের খোঁজের আগে, যে আমার মেয়ের নাম শার্লিন, যে ওর সব কিছু ঠিকমতো হয়েছে তো মা। আবার ঈদের রাতে দেখা যাবে যে ব্যস্ততা বাদ দিয়ে মেয়েকে নিয়ে মেহেদি দিতে চলে যাচ্ছে, যে মেয়ের হাতে মেহেদিটা দেওয়া হচ্ছে, তো হয়তো আমি আগের রাতে ব্যস্ত আছি একটু রান্না বান্নায়, মেয়ে কার সাথে যাবে, তো মেয়েকে নিয়ে সে চলে যাচ্ছে। যে ডাক্তার এনায়েত, আপনার কাছে জানবো যে মেহেদি দেওয়ার প্রসঙ্গ ম্যাডাম বলছিলেন, একটা সময় কিন্তু ছেলেরাও মেহেদি দিত, মানে এটা একটা খুব কমন বিষয় ছিল, এখন এটাকে খুবই হাসাহাসির পর্যায়ে বা একটু অড লুকিং। আপনার মেহেদি দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা? মেহেদি আমি যেমন ছোটবেলায় যখন ছিলাম, আমরা 6 বোন, ঠিক আছে, আমার 6 বোন, আমার ভাই ছিলাম 2 জন, আমি সবার ছোট, 6টা বোন, আমি সবার ছোট। ওরা যখন মেহেদি দিত আমাকেও মেহেদি লাগিয়ে দিত, মানে লাগাইতে হইতো, আমি লাগাতাম খুবই, যেমন তখন এটা খুব এনজয় করতাম জিনিসটা। মেহেদি আপনাকে কে দিয়ে দিত? আমার ছোট বোনই, আমার ইমিডিয়েট যেটা বড়। আগে তো পুরুষদের মেহেদি দেয়া ছিল মাঝখানে একটা গোল্লা, হাতে হচ্ছে আঙ্গুল, না ও পুরো ও যেরকম লাগাতো আমাকে সেরকম লাগিয়ে দিত। ও আমাকে ওই যে আমি ছেলে মানুষ এরকম মনে করতো না, কারণ 6টা বোন থাকলে বাকি 2জনকে আর ছেলে হিসেবে আলাদা করা যায় না, আসলে একই সাথে আপনারা থাকেন। কিন্তু সেই মেহেদি তুলতে যেতেন কিনা, সাহায্য করতেন কেমন? মেহেদি আমাদের মেহেদি গাছই ছিল বাড়িতে, মেহেদি গাছই ছিল, ওইটাই দিয়ে দিত। এখন তো আর্টিফিশিয়াল মেহেদি আছে অনেক, ছোটবেলায় যেরকম ওরা ওইটা দিয়েই দিত। বুঝতে পেরেছি। ডাক্তার এনায়েত, আপনার কাছে জানবো যে এই এতগুলো বছর ঈদ কেটেছে, আপনি সৌভাগ্যবান যে আপনি বাড়িতে পরিবারের সাথে ঈদ করছেন, কিন্তু চিকিৎসা বা পেশা জীবনের কারণে কোনো ঈদ কি এরকম একটু যন্ত্রণার, কষ্টের বা একটু একাকী হয়েছে, আমার সেটি কেমন হয়েছে, কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, আমার আসলে একটা, আমি বলেছিলাম যে একটা ঈদ আমি করতে পারি নাই, সেটা আসলে কষ্টের ছিল, যেহেতু আমি সবসময় বাবা মার সাথে। সেটা কি কোভিডকালীন ঈদ কিনা? না, সেটা আসলে কোভিডকালীন না, সেটা যে আমাদের পেশাগত ব্যাপারই ছিল, যেটা আপনি আজ করতেছিলেন,
যে ওই সময় আমার মিসেসও একজন চিকিৎসক, উনি আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি হাসপাতাল, সেখানে উনি শিশু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। উনি ওনার এমডি করার পর পেডিয়াট্রিক্সে যখন সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করেন, তারপরে উনি কাজ করেন বেসিক্যালি বাচ্চাদের বাতরোগ নিয়ে, যেটা রিউমাটোলজি, শিশু রিউমাটোলজি, পেডিয়াট্রিক রিউমাটোলজি। তো ওর আবার ওই সময় দেখা গেল যে 2023 সালে আসলে কোভিডের পরবর্তী সময় 23 সালে ওর একটা ফেলোশিপ পাইলো সে, যে ওই রিউমাটোলজির উপরে, যেহেতু বাংলাদেশে তেমন কোনো কোর্স নেই শিশু রিউমাটোলজির উপরে, তখন ও ইন্ডিয়াতে চণ্ডীগড়ে, যেটা ওখানে একটা পিজি আছে, পিজিআই আমার বলে ওরা ওখানে, তো সেই চণ্ডীগড়ে সে কোর্সে চান্স পেলো। সেটা পড়লো আবার ইয়েতে, মানে রমজানের সময়, রমজানের সে ঠিক শুরুর দিকে যাবে আর রমজানের শেষে তাকে, মানে ঈদের পরে আসতে হবে। তো আসলে খুব কনফিউজ ছিল আসলে এটা কি যাবে কি যাবে না, যেটা বললেন। কিন্তু বাংলাদেশে যেহেতু প্রথম সে এটা চান্স পেয়েছে এবং এটা ফুল ফান্ডেড, ইন্টারন্যাশনাল একটা ফান্ডেড এজেন্সি থেকে যে তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে 1 মাসের জন্য একটা ফেলোশিপ প্রোগ্রাম। তো সে স্বভাবতই পরে শেষ পর্যন্ত আমি অনুমতি দিলাম যে না, তোমার এটা করা উচিত, বাংলাদেশের প্রথম শিশু বাতরোগে তুমি ফেলো হবে। তো যাক, সে এটা করে আসলো এবং করার কারণে যখন ও তো ঈদ করতে হবে ওখানে, ও তো আসতে পারছে না। সেই সময় তখন আমরা চিন্তা করলাম, ও বললো যে আমার তো খারাপ লাগছে। আপনি তখন গেলেন ঈদ করতে, ও বাচ্চাদের জন্য ওর খারাপ লাগছে, আমার আবার আমি বলছি যে আমার বাবা মার জন্য আমার খারাপ লাগছে। দেখেন, এটা খুব একটা ইমোশনাল ইস্যু, এটা আমাদের সবারই, ম্যাগলিন আছে। কিন্তু আপনি যেহেতু সব ঈদই করেছেন বাড়িতে, আপনার জন্য আসলে ওই একটা ঈদই অনেক যন্ত্রণা। এটা আমার বাবা মা লাস্টের কথাটাই আমাকে বললো যে আমাদের সাথে তুই করছিস সব সময়, সেটাই, কিন্তু এবার বাচ্চাদের নিয়ে একটু বিদেশে ঘোরাও হবে আর ওদেরকে একটু দেখা, মানে সেই জন্য আমাকে ওই সময় ইন্ডিয়াতে, ওই সময় ঈদের সময়টা ওখানে কেটেছে। এবং ঈদের পরে আমি আসলে 10 দিন আবার একটু আশেপাশে ঘুরে এসেছি, আগ্রা তাজমহল এবং যেগুলো ঐতিহাসিক স্থানগুলো বাচ্চাদেরকে দেখাতেও পেরেছি। সবাই তো আল্লাহর ইচ্ছা যে হয়তো এইভাবে আমাকে দেখাইছে আর কি, এরকম একটা স্মৃতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার ম্যাগলিন, আপনার কাছে জানবো যে আপনারা বাংলাদেশের একমাত্র নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতাল, যেটি পূর্ণাঙ্গ হাসপাতাল, স্নায়ুরোগ বিষয়ক। কিন্তু মানুষের একটা অস্বস্তি এই হাসপাতালকে ঘিরে, যিনি ঢুকতে পারছেন হাসপাতালে, শয্যা পেয়ে যাচ্ছেন, আইসিইউ পাচ্ছেন, তিনি খুবই খুশি যে এত সুন্দর হাসপাতাল, এত ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। কিন্তু এর নাগাল যিনি পাচ্ছেন না, তার কাছে মনে হচ্ছে যে আমি যদি মেঝেতেও বসেও যদি সেবাটি নিতে পারতাম। দুপক্ষে যুক্তি আছে। ঢাকা মেডিকেল যেমন ফেলে দিতে পারছে না, আবার আপনারা হয়তো নিতে চাচ্ছেন না যে কিওর রেটটা ভালো করার জন্য, ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে। এই জায়গাতে আপনি কোন দিকটা আপনার কাছে ভালো লাগে? আপনারা যে জায়গায় আছেন সেটা ঠিক আছেন, অবশ্যই আপনি ঠিকই বলবেন, কিন্তু যুক্তিটা জানতে চাই। না, আসলে কোনো দিকই স্ট্রিক্টলি ঠিক বলা যাবে না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল বাংলাদেশে এখন পর্যন্ত একটা, যেখানে বাংলাদেশের 64টি জেলা থেকেই যত জটিল রোগী রেফার হয়ে এখানে আসছে। তার উপরে ঢাকার রোগীরা তো আছেনই। আসলে সবাইকে চিকিৎসা দিতে পারলে আমাদেরও ভালো লাগতো, কিন্তু এটাও সত্যি যে আমাদের হাসপাতালে আসলে চিকিৎসার একটা মান নিয়ন্ত্রণ করা হয়। আমাদের 10 তলায় জানবেন যে 100 বেডের স্ট্রোক ইউনিট আছে, আইসিইউর মতো, যেখানে সব পেশেন্ট, মানে যেমন চিকিৎসা বেসরকারিতেও কেউ দিতে পারে না, যেটা বলা হয় আর কি। জি, সে ওখানে এমন কিছু কাজ হয় যেগুলো হয়তো বেসরকারিতেও অনেক পরে ইদানিং চালু হয়েছে, যেটা বাংলাদেশে আইভি থ্রোম্বোলাইসিস, এটা আমাদের ওখানেই হয়েছে, যে স্ট্রোক করার 4 ঘন্টার মধ্যে আসলেই যে আমরা একটা অত্যাধুনিক ইনজেকশন দিতে পারি রোগীর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে ওই স্ট্রোক ইউনিটে যদি আমরা আপনাদের নিতে পারতাম তাহলে দেখাতে পারতাম। আমরা দেখেছি অনেক প্রোগ্রাম করেছি, অবশ্যই গিয়েছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা বাইরের ভালো মানের প্রাইভেট হসপিটালের মতো বা তার চেয়েও ভালো, আমি জানতে চাচ্ছি যে মানে রোগীর সাইড থেকে রোগী তো মনে করছে যে আমাকে তো ঢুকতে দিল না, আমি তো সেবা পেলাম না, এবং এটার কারণে
অনেক সময় যে মৃত্যুও মানুষের হচ্ছে না তাও না, হয়তো নাগাল না পাওয়ার কারণে মারাও যাচ্ছে, মানে সেই দিকটাও আপনাদের একটু যন্ত্রণার কারণ হয় কি? আসলে এটাও মনে হয় যে অনেক রোগী তো সেবা না নিয়ে চলে গেল, আবার এদিকে এটাও মনে হয় যে যারা আসছে তাদের ধরনের ডক্টরেরও তো অপ্রতুলতা আছে রোগী রেশিও হিসেবে। তো সেক্ষেত্রে আমরা যাদেরকে ভর্তি করছি তাদেরকে হাইয়েস্ট চিকিৎসাটা আমরা চেষ্টা করছি দেওয়ার, আমাদের উচ্চতর পর্যায়ে যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। আমি একটু সংযোগ করতে যাচ্ছি ম্যাগলিনের কথার সাথে। আসলে আমাদের নিউরোসায়েন্স হসপিটাল একটা মডেল হসপিটাল সারা বাংলাদেশে। গত 5 বছর যাবত এটা কিন্তু প্রথম, মানে প্রাইভেট মানে সরকারি ইনস্টিটিউটগুলোর মধ্যে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করতেছে, এবং প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ডও কিন্তু আমরা পাচ্ছি প্রতি বছর। তো এখন যে জিনিসটা প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে 18 কোটি লোকের কিন্তু লোড আমরা নিচ্ছি, তো বেসিক্যালি আমরা যে হারে স্ট্রোকের রোগী বিশেষ করে এটা কিন্তু এখন কিন্তু সেকেন্ড লিডিং কজ অফ ডেথ, মানে জাস্ট হার্টের পরে কার্ডিয়াক রোগের পরে কিন্তু স্ট্রোক। তাহলে এখন যদি মনে করেন যে সারা দেশের রোগী আসলে আপনি চাইলে একটা প্রতিষ্ঠান পারবে না, এটা যদি 2000 না 5000 বেড করেন তারপর মেডিকেলও পারছে না যে যত রোগী, সেটা তারও সম্ভব না। একটা সাজেশন আপনাদের মাধ্যমে বলতে পারি যে আসলে আমাদেরকে এরকম মানের হসপিটাল বিভাগীয় শহরে অ্যাটলিস্ট যদি আমরা 8টা বিভাগেও যদি 100 বেডের বা 200 বেডের বা 250 বেডের স্ট্রোক সেন্টার বা নিউরোলজি সেন্টার করতে পারি, তাহলে এই এটা অনেকটাই কমানো যাবে, বরং তাদের খরচও কমবে। জি সেটাই। ডাক্তার এনায়েত, আপনার কাছে জানতে চাই যে আমি যতটুকু জানি যে আপনারা পার্কিনসন্স নিয়েও কাজ করেন আর কি, যেটি নিউরোসায়েন্স হাসপাতালে আজ থেকে মনে হয় 17-18 সালের দিকে একবার অধ্যাপক টিপু আজিজ স্যার এসেছিলেন। বাংলাদেশের মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল যে ওনারা হয়তো, আমার মনে পড়ে আমি অন্য একটি টেলিভিশনে কাজ করতাম, এই প্রতিবেদনের পরে অসংখ্য মানুষ সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের পিতামাতাদের জন্য ফোন করেছেন, কিন্তু সেটি একটা হোপ হওয়ার পরে মনে হয় যে সেই আশাটা একটু কমে গিয়েছিল মানুষের। এখন এটার চিকিৎসার কি অবস্থা, আপনারা কতটুকু দিতে পারছেন? ধন্যবাদ। আমি পার্কিনসন ডিজিজে যে মুভমেন্ট ডিজিজের ক্লিনিকটা, এটা সাধারণত আমি চালাই, এবং আমার সাথে সহযোগী আছে ইমরান। ও সাধারণত যেটা হয় বোটক্সের ইঞ্জেকশনটা, এটা ও মেন। এখন আমার এখানে আরেকটা যেটা হয় নতুন চালু হয়েছে টিপু স্যারের আসার পরে ডিবিএস সার্জারি, ডিপ ব্রেন স্টিমুলেশন, এটা আমরা এখানে দেওয়া হয়। তা এটা অনেক কষ্টে, তো সরকারি পর্যায়ে যদি হেল্প না করা হয় তাহলে এটা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে আসলে সম্ভব না। ঠিক আছে, অনেক প্রায় 15-20 লক্ষ টাকা দিয়ে খরচ করে এটা তো স্থাপন করা সম্ভব না। আপনারা এক বছরে কতটা করতে পারেন এরকম? না, এরকম তো আমাদের লাস্ট রেকর্ড আমরা গত বছর 4টে করেছিলাম। এখানে গভর্নমেন্ট হেল্প করে নাই? না, গভর্নমেন্ট রিসেন্টলি যে 4টা আমরা করেছি, মানে রিসেন্টলি 2টা কেস করেছি আমরা এবছর। গত বছর 4টা আসলে পেশেন্টরাই করছে, কিন্তু এবছর গভর্নমেন্ট আমাদের কাছ থেকে যেটা করলো যে মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতন একটা যে 30 লাখ আমাদের খরচ হয়, এই যে ম্যাট্রোনিকের ডিভাইসটা আনতে হয় আমেরিকান থেকে বা ইন্ডিয়া থেকে আসে। তো ওই ডিভাইসটা 30 লাখের মধ্যে গভর্নমেন্ট 50% পে করছে আর পেশেন্ট 50%, মানে 15 লাখ। খুবই ভালো পলিসি। তো এটা কিন্তু চলমান আছে, এবং আমাদের 4টা ডিভাইস গভর্নমেন্ট কিনেছে, এর মধ্যে 2টা রোগীর গত এই 2 মাস আগে অপারেশন হয়েছে। প্রসেসটা চলমান আছে, কিন্তু অনেক এক্সপেন্স, এবং গভর্নমেন্টের সাথে এটা একটা লিয়াজুর বিষয় আছে, গভর্নমেন্টের হেল্পের বিষয় আছে। গভর্নমেন্ট যদি এভাবে এগিয়ে আসে তাহলে তো অনেক পেশেন্টই অ্যাফোর্ড করতে পারবেন, যে 50-50 হলো। আর যেহেতু আমরা গরিব দেশ, আমরা গভর্নমেন্টের কাছে আসলে 30 লাখ টাকা ফ্রি আমরা দাবি করতেও পারি না, আসলে এটা গভর্নমেন্টও পারবেন না। তো এভাবে যদি 50-50 ভাবে চালায় তাহলে মনে হয় চলবে আর কি। ধন্যবাদ। ডাক্তার ম্যাগলিন, আপনার কাছে জানবো যে আমাদের দেশে একটা প্রবণতাই আছে যে কি হবে, ডাক্তার হব। ডাক্তার আমরা অনেকেই আপনারা হয়ে গেছেন, কিন্তু দেখেন যে আমাদের বাংলাদেশে পেশার মর্যাদার দিক থেকে সব পেশাগুলোই কিন্তু খুব এলোমেলো অবস্থা। আমি যদি গণমাধ্যম কর্মী হিসেবে আমি সম্মান বোধ করি না। আপনি হয়তো ওই শপথের কারণে বা ডাক্তার হওয়ার কারণে ভেতরে ভেতরে শান্তি পান, কিন্তু রাষ্ট্র যে মর্যাদা আপনাকে দেবার কথা সেটি যেমন পূর্ণভাবে দিতে পারছে না, আবার রোগীদের মধ্যে আপনি যত ভালো ট্রিটমেন্ট দেন ওই পেছনে গিয়ে হয়তো গালাগালি করছে বা অন্যভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। মানে এই সামগ্রিকভাবে এই পেশাতে মানে কেমন স্বস্তিতে আছেন? আলহামদুলিল্লাহ বলবো। আসলে সবার পার্সপেক্টিভ তো এক না। আমরা হয়তো নেগেটিভ জিনিসটা চিন্তা করছি যে
রোগীরা স্যাটিসফাইড না বা খারাপ কথা বলছে, কিন্তু এটাও সত্যি রোগীরা এসে আমাদের কাছেই আবার আমাদেরকে এমনভাবে শ্রদ্ধা করছে যে তারা মানে সব ব্যথা দূর হয়ে সব যাওয়ার ব্যথা মতো। দূর হয়ে যাচ্ছে। তো আসলে আমরা বাইরে কি বলে সেটা তো আমাদের চোখের সামনে আমরা দেখি না, কিন্তু আমাদের চোখের সামনে এসে রোগীরা যতটা স্যাটিসফ্যাকশন প্রদর্শন করে, যতটা সম্মান প্রদর্শন করে, বা অনেক সময় দেখি যে অনেক গরিব রোগী যখন সুস্থ হয় কেঁদে দিচ্ছে, চোখের পানিটা চলে আসছে, বা যখন আমরা কখনো কখনো খুব বেশি গরিব রোগী হলে তাদেরকে আমরা বিনা পয়সায় বা ফ্রি, যখন দেখা যায় তাদের জন্য এতটুক করলে তাদের এত বেশি ভালোবাসা পাওয়া যায়, যেটা আসলে আমাকে দিন শেষে আসলে ভীষণ আনন্দিত স্যাটিসফাইডই করে, আনন্দই দেয়, সত্যি কথা। বটে। তবে খারাপ দিকটা আছে, সেটাও সব সব ডক্টরের ক্ষেত্রে তো আর এক না। বটে। আর দিন শেষে হয়তো যাদের ক্ষেত্রে রোগীরা গিয়ে খারাপ কথা বলছে তারাও রাতে গিয়ে আনন্দ পায় না, তারাও শান্তিতে থাকে না। ভালো কাজেই বলেছেন। প্রত্যেকটা পেশাই কিন্তু ভালো খারাপ মিলিয়েই থাকে। তবে আমাদের থেকে আমরা মনে করি যে আমি খারাপ কিছু পাচ্ছি না, বরং আমার ভালোই লাগছে। খুব ভালো বলেছেন। চাইলেই আমার মা একটা কথা বলেন যে তোমাদের গরিবদের সাহায্য করা খুব ইজি, বা আল্লাহর পথে কিছু একটা করা খুব ইজি। কেন? তুমি চাইলেই একটা রোগীকে তুমি সাহায্য করতে পারছো, বটে। বিনা পয়সায় চিকিৎসা দিতে পারছো, এটা কিন্তু আমাদের পক্ষে আমাদের নিজেদের কোনো খরচ হচ্ছে না। কিন্তু রোগীটা যখন আসছে, আমি তাকে যদি ফিটা না নেই বা সে পারছে না যখন দেখছি, এমনও হয় যে একটা ড্রাইভার আসলে, বা এরকম হয়েছে যে ভ্যান চালক এসে হঠাৎ করে ফিটা দেওয়ার সময় বলল যে আপা আমি এটা চালাই, তখন হয়তো আমি বললাম যে দরকার নেই, তার চোখ থেকে পানি বের হয়ে গেল, সাথে সাথে পানি বের হয়ে বলল যে আপা কিভাবে মানে এটা দোয়া আপনার করবো জন্য জানি না, সামান্য, কিন্তু তার জন্য তো অনেক বড়। গতকালকে এই টাকা কয়টা আমি ভ্যান চালিয়ে উপার্জন করেছিলাম, যেটা তাকে হয়তো আমি নেইনি, মানে এভাবে জি, জি। কেঁদে আমার সামনে বললো। জি, আমি এই জায়গাতেই ডাক্তার এনায়েত আপনার কাছে জানতে চাই যে এই যে অধ্যাপক সৈয়দ আতিকুল হক, আপনারা সবাই তাকে চেনেন, একজন মডেল চিকিৎসক বলা যায় বাংলাদেশের। উনি একটা প্রোগ্রামে বলছিলেন যে একজন চিকিৎসকের কাছে বেহেশত আর দোজখ একেবারে কাছাকাছি, উনি যেটা গ্রহণ করবেন আর কি। আমি জানতে চাচ্ছি যে অন্যান্য প্রফেশন নিয়ে এত কথা হয় না, যেটি চিকিৎসা পেশা নিয়ে হয়। একটা ইঞ্জিনিয়ারও যখন মনে করেন কোনো দুর্নীতি করে ভবনের অর্ধেক টাকা নিয়ে চলে যাচ্ছে, সেটি আলোচনায় আসে না, কিন্তু চিকিৎসকেরটা যত বেশি আসে। কিন্তু এই চিকিৎসক আবার একটা শপথের মধ্যেও থাকে, চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের পেশার মানুষের যখন স্খলন দেখি, এটা যেমন আমাদেরকে যন্ত্রণা দেয়, ওই যন্ত্রণা আপনাদেরকেও কতটা দেয় যখন শুনছেন যে কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে গেছে, রোগীকে হয়তো দেখছে না বা অন্যান্যভাবে অহেতুক টেস্ট করাচ্ছে, মানে এগুলো তো আপনাদের পেশার মানুষের অন্য কেউ তো করছে, এটি আসলে বিব্রত করে কিনা আপনাদেরকে? হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু ম্যাগলিনের সাথে একটু সাপ্লিমেন্টারি করতে চাচ্ছি যে স্বস্তির ব্যাপারটা যেটা আমাদের বললো ম্যাগলিন, আমরা ঠিক আছে, আমরা যখন সেবা দেই, সবাই তো আর দুর্নীতি করে না, সবাই তো আর ওই কমিশন বাণিজ্যে যুক্ত না। আমরা কিন্তু খুব স্যাটিসফাইড হয়ে যাই যে রুগীটা একটা রুগী বলে স্যার আমি ভালো আছি, মানে কী খুশি লাগে আমাদের এটা। কিন্তু আমরা যারা এই প্রফেশনে আছি, বিশেষ করে যারা এই শিক্ষা প্রফেশনে আছি, টিচার হিসেবে আছি, আমরা স্টুডেন্ট পড়াচ্ছি, তারপর এরা কিন্তু শুধুমাত্র চিকিৎসক নন যারা, হ্যাঁ, শুধুমাত্র চিকিৎসা না, শুধু রুগী দেখা কাজ না, আমরা শিক্ষার সাথে জড়িত। আমরা কিন্তু এটা খুব ডিসকারেজ করি, আমরা খুব নিজে মন থেকেই ঘৃণা করি আমরা, যে এইটা না করলে কি হয়, কি পাওয়া যায় এইটা। এটা তো আমরা। ধন্যবাদ ডাক্তার ইমরান, আপনার কাছে এই একই প্রসঙ্গে একটু জানতে চাই যে এই যে রোগীদের যে সংযোগ, ম্যাডাম বলছিলেন যে একটা হয়তো টাকা উনি নিলেন না, কিন্তু এই সংযোগটা কতদিন পর্যন্ত থাকে? যেমন দেখা যায় যে আপনার কাছে যখন হ্যাপি হচ্ছে, ওই রোগী, তার পরিবার, তার স্বজন 10 বছর 15 বছর ঘুরে ফিরে আসছে, আপনি ওই রোগীকে হয়তো চিনেন, তার হিস্ট্রি পর্যন্ত আপনার মুখস্থ হয়ে গেছে, ওই গ্রাম থেকে হয়তো একটা মুরগির ডিম নিয়ে আসছে, মানে এইটা কি আসলে সব কিছুকে অর্থবহ করে ফেলে কিনা? ঠিকই বলেছেন আপনি। আসলে ম্যাগলিন এবং আমাদের এনায়েত স্যার যেটা বললেন, আসলে আমরা এই জায়গাতেই আসলে যে জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসলে এখানেই। আমাদের যে অন্যান্য দেশের সাথে, উন্নত বিশ্বের সাথে যদি আমরা চিন্তা করি যে আমাদের ডক্টর এবং তাদের মর্যাদা বলেন, সেটা উন্নত বিশ্ব না হোক, যদি আমরা মিডল ইনকাম কান্ট্রিগুলোর দিকেও তাকাই, তার চেয়েও কিন্তু আমরা আমাদের এই অঞ্চলের যারা চিকিৎসক, আমরা কিন্তু তারও 10 ভাগের 1 ভাগ আসলে আমরা মানে ফেসিলিটিস বলেন, আর্থিক বলেন, বা যেটা বলেন মর্যাদার জায়গাগুলো বলেন,
সেখানে কিন্তু আমরা পাচ্ছি না বেসিক্যালি। কিন্তু আবার দিন শেষে আমরা চিন্তা করি যে যে আসলে আমরা তো এদেশের ফার্স্ট ক্লাস নাগরিক, এটাও বাস্তব যে আমাদেরকে যে জায়গায় আমরা যাই আমাদেরকে কিন্তু একটা সম্মান মানুষ, যদিও পেছনে যেটা বললেন যে পেছনে সমালোচনা হয় অনেক কিছু, কিন্তু আবার যখন দিন শেষে আমরা কোথাও যাই, আমি আমার এলাকার সাথে তখন কিন্তু ঠিকই যে ডাক্তার সাহেব আসছে আপনি এখানে বসেন, আমাকে কিন্তু স্টেজের প্রথম সারির জায়গা থেকে কিন্তু দেয়। তো সেই জায়গায় কিন্তু ফিল করি যে না আসলে আমাদেরকে একটা সম্মান এখানে আছে। রাষ্ট্র হয়তো পরিপূর্ণ দিতে পারছে না, কিন্তু মানুষের তো অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা বললেন যে আমি যেহেতু এলাকায় প্র্যাকটিসও করি, আমি প্রায় 20 বছর যাবত প্র্যাকটিস করি। আমার নরসিংদীতে আমি সপ্তাহে 2 দিন বৃহস্পতি শুক্রবার আমি প্র্যাকটিস করি বিকালের পরে। তো সেখানে দেখা যায় যে প্রায়ই রুগীরা দেখা গেল এই যে ডিম নিয়ে আসে, বলেন দুধ নিয়ে আসে, তারপর পিঠা নিয়ে আসে, শীতকালে রান্না করে খাবার নিয়ে আসে, এবং তাদের একবারে কিন্তু গ্রামের মানুষ, এবং তাদের মানে দেখলে আপনার পোশাক পরিচয় দেখলে আপনার মনে হবে যে তারা আসলে অত ওয়েল টু ডু ফ্যামিলি না, কিন্তু তাদের যে ভালোবাসাটা আমার প্রতি বা চিকিৎসকদের প্রতি, এটা কিন্তু কমতি নাই। এবং আমরা নিলে তারা খুবই হ্যাপি হয়, না নিলেই বরং কষ্ট পায়। এই জায়গায় আমরা আসলে স্যাটিসফাইড আসলে। ধন্যবাদ। আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার ম্যাকলিন, আপনার কাছে জানবো যে অনেক সিনিয়র চিকিৎসকদেরকে আমরা শুনেছি তারা বলেন যে শেকড়ের ঋণ শোধ করছি, যেটি ডাক্তার ইমরান হয়তো করছেন, তার গ্রামের মানুষের কাছে ছুটে যাচ্ছেন। এই যে গ্রামে যখন যান, আমি জানি না আপনার কোন জেলায় বাড়ি, ঈদের সময়ও কি একটা অপেক্ষা থাকে কিনা যে স্বজন বা প্রতিবেশী বা কেউ হয়তো আসছে, যে একবার যদি হয়তো আপনার থেকেও বড় কোনো স্বনামধন্য ডাক্তারকে দেখাচ্ছে, কিন্তু আপনাকে একবার দেখিয়ে নেয়া, অপেক্ষা থাকা, আবার তাদেরকে সেইভাবে সময় দেয়া, এটা কেমন এনজয় করেন? ভালো বলেছেন। আমার দেশের বাড়ি বরিশাল এবং দাদা বাড়ি পটুয়াখালী। তো আগে যখন ছোটোবেলায় সেই পটুয়াখালী যেতাম, গ্রামের বিশেষ করে মহিলারা, আমি যখন মেডিকেলে পড়ি, পুরোপুরি ডাক্তার হইও নি বা ডাক্তার হওয়ার পরে গিয়েছি, আশেপাশে গ্রামের অনেক মানে দাদি চাচি এরা চলে আসতেন, যে তাদের হ্যাঁ অনেক মানে পুরোনো দিনের পুষে রাখা রোগ যেগুলো হয়তো তারা ডাক্তারের কাছে যাচ্ছেন না বা পুরুষ ডাক্তার দেখে বলছেন না, সব কিছু এসে তারা শেয়ার করতো বা চিকিৎসা নিত। আর এখনও শেকড়ের টানে ওই যে ফ্রাইডেতে দেখা যায় বরিশালে যাওয়া হয়। আর যে কোনো অনুষ্ঠান, সেটা শুধু ঈদ বলবো না, ঈদ কোরবানি তো আছেই, যে কোনো প্রোগ্রামেই হয়তো আমি কোনো ফ্যামিলি প্রোগ্রামে আছি, ওই 2-3 জন গড়ে থাকবে যে এই পাশে বসেই যে আমার এই সমস্যা এখন লিখে দাও। মাঝে মাঝে একটু মাঝে মাঝে প্রোগ্রামের মধ্যে একটু মাঝে মাঝে বিরক্ত লাগে যে সারাদিন এই প্রফেশনে থাকি, সকালে হসপিটালে থাকি, বিকেলে হয়তো চেম্বারে থাকি, প্রোগ্রামে গিয়ে, কিন্তু সেটা তো এনজয় অনেক সময় করি যে তাদেরকে নিজের লোকদের সার্ভ করতে পারছি, এটাও ভালো লাগে। তো এটা হয় যে ঈদের ছুটিতেও অনেকে বসে থাকে, ভালোই লাগে, খারাপ লাগে না। ডাক্তার এনায়েত, আপনার কাছে জানবো যে রোগীরা যখন আপনাদের চেম্বারে আসে, আমি নিজেও দেখেছি একজন রোগী হিসেবে, মানে ওই চেম্বারে ঢোকার, আমি কিভাবে ঢুকবো, কিভাবে কথা বলবো, মানে একটা অপেক্ষা নিয়েই না আসলে থাকে। আবার বের হয়ে যাওয়ার পরেই আসলে আবার মনে হয় যে আমার কত কথা বলাই না বাকি আছে, হয়তো একটা তথ্য নিয়ে আসা হয়নি, পরে যদি একটু যোগাযোগ করতে পারতাম। মানে এই যে মানুষের সীমাহীন প্রত্যাশা হয়তো মানুষ করছেন, মানে সেটা মিট আপ করার কোনো পথ কি আপনারা, মানে কিভাবে মিট আপ করেন সেটা জানেন? আমি রুগী আসলে সাধারণত বলে আপনি বলেন, মা বা বাবা আপনার যে সমস্যা বলেন, বলা শেষ হয়ে গেল আমি কোথাও ইন্টারাপ্ট করি না কখনো, যে সে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যা বলে সব বলেই যাচ্ছে, ওনার বলা শেষ হোক আগে। যদি আমি তাকে ইন্টারাপ্ট করি, তাকে থামিয়ে দিই, সে কষ্ট পাবে, বলে যে আমি সব কিছু বলতে পারলাম না। আচ্ছা, তারপর আমি তাকে এক্সামিন করি, তারপর আমার কোনো কোয়ারি থাকলে সেটা জিজ্ঞেস করি তার, তখন সে, এবং যাওয়ার সময় সে তারা বলে যে আপনার নাম্বারটা যদি পাইতাম, এটা কিন্তু এই নাম্বার দিলে তো সমস্যা কঠিন। এতে কেউ আছে কাউকে দিতেই হয়, না করা যায় না। অনেক বিনয় করে বলে দিয়েছি, দেখেন বাবা আপনি যদি আমাকে ফোন দেন, এই যে কয়েক হাজার রুগী আমার ফোন দিয়ে, আমি কীভাবে ফোনটা রিসিভ করবো বলেন আপনি? বুঝিয়ে তাকে আমি করি। আরটা যে ম্যাকলিনের যে একটা করেছি যে গ্রামের বাড়িতে যখন যাই, ওইটা আমি
যেমন যখন গ্রামের বাড়িতে যাই তখন গ্রামের লোকজন এমনভাবে ছুটে আসে যে ডাক্তার আসছে এই এলাকায়। ছোটবেলা থেকে আমার এলাকায় ডাক্তার বলে জানতো আমাকে, যে আমার জন্মের পর থেকে ওই এলাকায় ডাক্তার হবে, ডাক্তার হবে, এই পরিচিত ডাক্তার আসছে। গরিব নেওয়ার পরে ডাক্তার, অনেকে তো গ্রামে। এবং আমি শুনছি যে আমি এবার প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, গরিব মানুষ মনে করি যে ওষুধটা ঠিক মতো খেন, হয়তো দেখো তার হয়তো টাকাও নাই, ওষুধ কেনার টাকা নাই, সে বলে এইটা আমি গলায় বেঁধে রাখবো তাতেই রোগ কমবে, এরকম বলে। খুব ভালো বলেছেন। ডাক্তারের প্রতি মানুষের আসলে এই যে সীমাহীন ভালোবাসা। ডাক্তার ইমরান, আপনার কাছে জানতে চাই যে আমরা আবার একটু ঈদের প্রসঙ্গে আসি। আপনি দেখবেন যে ঈদের সময় আমরা এত কিছুর পরে এত আনন্দ, ত্যাগ, হাসাহাসি, আড্ডা, তারপরে আমাদের একটা কবর জিয়ারতের রেওয়াজ একটা আছে। মানে কোথায় জানি মনে হয় যে আমি আমার দাদার কাছে, নানার কাছে, পিতামাতা না থাকলে তার কাছে। মানে মানুষ কেন ওই দিন মানে এইটা কেন অবধারিতভাবে করে? এখানে দুইটা জিনিস কাজ করে বলে আমার মনে হয় আর কি, আমার ব্যক্তিগত মত। একটা হচ্ছে যে আমাদের যে কালচার, আমাদের যে মুসলিম কালচারে দেখা যায় যে ছোটোবেলা থেকে আমরা যেটা দেখে এসেছি আর কি, সেটা যেমন আমার দাদা বা আমার বাবা ওনারা প্রত্যেকেই দেখা যায় যে আমাদের মুসলিম কালচার হিসেবে যে রমজানে মানুষের সবচেয়ে বেশি ইবাদত করার সুযোগ হয় এবং তার ওই সময় দোয়া কবুল হয় আল্লাহর কাছে। তো সেই রোজা আসলে রমজানের ঈদ মানে রোজার ঈদের পরেই সাধারণত ঈদের সময় আসলে নামাজের পরে বেশি আমাদের এলাকার কালচার বা আমাদের ফ্যামিলির যে আমরা সবাই দেখা যায় যে নামাজ পড়েই ফেরার পথে আমাদের যে পারিবারিক কবরস্থান আছে সেখানে এসে আমাদের দাদা, বাবা বা চাচা সবাই একসাথে আসলে জিয়ারত করি, তারপর দোয়া করি। তো এটা একটা হচ্ছে যে আমাদের একটা কালচার বা প্রচলিত একটা বা ওই সময় একটা মানুষের মন নরম থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একসাথে হয়ে ওঠার যে বিষয়টা আসলে, যে চাচা, মামা মানে যারা যারা আছে, ভাই ভাতিজা বা দাদা, রোজার ঈদের সময় আসলে একটা সুযোগ হয়। দেখা গেলো কেউ না কেউ মিস হয়, কেউ নাই, সে বাইরে আছে, জবে আছে। এবং এই কালচারটাও কিন্তু তখন আমরাও পৃথিবীতে থাকবো না, হয়তো আমাদের জেনারেশন তারপরের জেনারেশন জায়গায় হয়তো আসবে, একটু মনে করা এবং এটা আমার প্রত্যেকের মনে সফটনেসও কাজ করে, কিন্তু ওই সময় মানুষের মনটাও নরম হয়, যেটা আমাকে পরবর্তীতে আমার চলার পথে আমাকে একটু সংশোধিতভাবে চলার হেল্প করে। সে কারণে হয়তো এটা মানে চালু রয়েছে আর কি। ধন্যবাদ ডাক্তার ম্যাগলিন। ঈদুল আজহাতে আমরা তো পার করে আসলাম, আপনার দায়িত্ব কি থাকে? এই যে কাটাকাটি, গোস্ত বন্টন, রান্না বান্না, বিশাল একটা ব্যাপার স্যাপার আর কি, সেখানে আপনি কোন ভূমিকায় থাকেন, কতটুকু এটার সঙ্গে থাকেন? এটা আসলে দায়িত্ব দেওয়ার কিছু নাই, দায়িত্বটা নিজে থেকেই চলে আসে, নিজের কাছেই চলে আসে। তো আমার পরিবারের জন্য আমার তো মনেই হয় যে এই দিন সবাই যে যেটা পছন্দ করে সেই খাবারগুলো একটু রান্না করা, সকালে হোক দুপুরে হোক। আর মানে গরুর কাটা থেকে শুরু করে এগুলো তো নিচে আমার হাজব্যান্ড যান, আমার শ্বশুর শাশুড়ি যান, তবে ডিস্ট্রিবিউশনের সময় অবশ্যই আমাকে থাকতে হয়। প্যাকেট করা, সংরক্ষণ করা, মানুষকে দেয়া, গরিবদের দেয়া, আত্মীয় স্বজন কাকে কি দিতে হবে এটাও করতে হয়, এবং তারপরে রান্না এটাও করতে হয়। এটা এমন না কেউ চাপিয়ে দিল। কলিগদেরকে রান্না টান্না করে খাইয়েছেন কিনা নাকি না তারা খেতে পারে নাই? আমি দেখেছি এটা যে ঈদ হোক, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটা ঈদেই দেখেছি মেয়েদের ভূমিকাই বেশি। আমার ওয়াইফকে দেখেছি ও ঈদুল ফিতরে সেই শবে বরাত থেকে শুরু করে কেনাকাটা, সে নিজের জন্য কিছু খায় না, সে কাকে কাকে দেবে লিস্ট করে, একে দেবো লিস্ট করে, তো 100 লিস্ট করে ওইভাবে সব 3 পিস শাড়ি এবার কিনে এসে আর একদিন বা 2 দিন আগে আমাদের জন্য, আমার আর ছেলের জন্য তখন যায়, সে নিজে হয়তো শাড়ি দিয়ে কিছুই কিনো না, লাস্টে বলে আমি তো কিছুই কিনতে পারলাম না, কি করবো, টাকা গায়ে পড়ে থাকবো আর কি করবো। আবার ঈদের আজহায় দেখছি আমি ওই গোশটা কষাই কেটে দিয়ে বাসায় নিয়ে আসি, আমার দায়িত্ব ওইখানেই শেষ মোটামুটি। এবার ডিস্ট্রিবিউশনে যাই, কিন্তু এরপরে কাকে দেবে কি দেবে সব সেই প্যাকেটে লিস্ট নিয়ে বসে সব সেই করে। আমি আমার ছেলে গাড়ি ড্রাইভ করে নিয়ে যায়, আমি পিছনে বসে থাকি এই ডিস্ট্রিবিউশনে। একই রকম আমার অনুভূতিটাই আসলে। আমার ওয়াইফ যদিও চিকিৎসক, কিন্তু আসলে দিন শেষে কিন্তু সে মা, সে হচ্ছে মানে বটেই। তো যার কারণে মানে ফ্যামিলির দায়িত্বটা আসলে আলটিমেটলি মেয়ে চিকিৎসক যারা, তাদের আসলে এটা অতিরিক্ত চাপ আমি মনে করি, এবং সেটা কিন্তু তারা সংসার সামলানো মিস নাই, সংসার সামলানোটা কিন্তু করতেই হয়। অতএব
যেমন আমার ওয়াইফ শুরুর দিকে ও, এখন তো বয়স একটু বেড়েছে, তখন কিন্তু সে ওই মাংস কাটাতে বসে যেত। তখন মাংসটা জাস্ট গরুর থেকে রানটা কেটে আনতো, তো একটাই আমরা ভেতরে দিয়ে দিতাম। আমার বোনেরা, আমার ওয়াইফ যখন ইয়াং ছিল তখন সেও এনজয় করতো যে সে মাংস কেটে কেটে রেডি করতো। এখন সেটা হয়তো সে করে না, কিন্তু সে ওই যে বললো ডিস্ট্রিবিউশন করে লিস্ট নিয়ে ঈদের দিনে দেখা যায় যে কোরবানি করে মানে পুরুষটা সে যে প্রফেশনাল হোক উনি একটু রেস্ট নিচ্ছেন বা ঘুমাচ্ছেন, কিন্তু ওইটা কিন্তু নারী একই পেশারও থাকে না, কিন্তু পাচ্ছেন না, এবং রাতে পর্যন্ত রান্না শুরু করতে ডিস্ট্রিবিউশন করা। তবে এটা আনন্দের ব্যাপার যে আপনারা এটা রিকগনাইজ করছেন এবং এটাকে সমব্যথী, এই আলোচনাটাই এক সময় ছিল না আর কি। ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার এনায়েত, আপনার কাছে জানবো যে আমরা ঈদের পরেই কিন্তু সমানে গোশত খাচ্ছি। অনেকে হয়তো মনে করেন যে এই কোরবানির গোশত অনেক পবিত্র, অনেক বেশি খাওয়া যায়, কিছুই হবে না। কিন্তু আপনারা যেহেতু সবাই হচ্ছে স্নায়ুর চিকিৎসক বা মস্তিষ্কের কাজ কারবার আপনাদের, মানে এই রেড মিটের সাথে আমরা কতটুকু খেতে পারবো, বা এটার সাথে এই যে হাইপার টেনশন, স্ট্রোক হওয়া, এগুলো সম্পর্ক কতটা বেশি, আমরা কতটা সতর্কও থাকবো? আমাদের এই গরুর গোশত যেটা বা খাসির গোশত যেটাই খান না কেন, এটা কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন, ঠিক আছে, কিন্তু কোলেস্ট্রল কিন্তু হাই কোলেস্ট্রল। এটা কি গরু আর ছাগল কি সেম কিনা? মোটামুটি সেমই, মোটামুটি সেমই, হ্যাঁ, কোনোটা কম বেশি এরকম করা হয় না। অনেকে মনে করে গরুতে একটু বেশি রিস্ক, না না, কম এরকম না, দুইটাই কাছাকাছি। কারণ যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যারা অলরেডি হাইপারটেনশনের রোগী, ডায়াবেটিসের রোগী, যারা স্ট্রোকের রোগী, তারা তো এটা খাওয়া যাবে না আসলে। তারা রোগীরা বলে যে স্যার এক পিস খেতে পারবো, তখন বলে আচ্ছা ঠিক আছে খেয়ে রাখবি, কিন্তু এটা সবসময় প্রহিবিটেড, শুড বি প্রহিবিটেড। আচ্ছা, কিন্তু আবার অনেক চিকিৎসক বলে যে ঝোলটাকে বাদ দেওয়ার কথা বলে, সেখানে চর্বি বা এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, সেটার ব্যাপারে আপনারা এই ধরনের কোনো গবেষণা আছে কিনা আমি জানি না, কিন্তু ঝোলটায় তো চর্বিটা গলে যায়, এই জন্য ঝোলটা এই থিওরিতে হয়তো বলে যে ঝোলটা অ্যাভয়েড করেন, ফ্রেশ যে মাংসটা ওইটা খেলে হয়তো চর্বিটা একটু কমে, এটা হতে পারে। কিন্তু এটা একদম যে মাংসের ভিতরে তো ফ্যাট থাকে। আচ্ছা, বা ডাক্তার ম্যাকলিন, আপনার কাছে জানবো যে যেভাবে স্নায়ু রোগ বাড়ছে, বিশেষ করে স্ট্রোক যেভাবে বাড়ছে, এটা তো আপনারা সব থেকে ভালো জানেন যে কি পরিমাণ চাপ আপনাদেরকে সামলাতে হয়। এখানে আসলে খাবার দাবার বা আমরা খুব উৎসব প্রবণ, ঈদ ছাড়াও আমাদের তো ঈদের চেয়েও বেশি আনন্দ মনে হয় সারা বছর জুড়ে লেগে থাকে। এই জায়গাগুলোতে আমাদের আরও কত সতর্ক থাকা উচিত? জি, আসলে উৎসব প্রবণ, যেমন এটা যেমন একটা খাওয়া দাওয়ার প্রশ্ন আসে, আবার মানসিক একটা প্রশান্তির প্রশ্ন, তাই না? স্ট্রেস একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর স্ট্রোকের জন্য। সেক্ষেত্রে আমরা যে বাঙালিরা উৎসব প্রবণ, এটাও কিন্তু খারাপ না, ভালো যে আমাদের কারণে অকারণে কিছুটা আনন্দের সুযোগ পাই। পয়লা বৈশাখ আসলো, ঈদ আসলো, এটা কিছু হলেও আমরা একটু আনন্দ পাই, এটাও আপনাকে খাওয়া দাওয়ার যেটা বলছেন যে এটা আসলে চাইলেই কিন্তু আপনি একটা অনুষ্ঠানে গিয়ে এই যে রেড মিটগুলো, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। বা ওই যে বললেন যে এক পিস ঝোল ছাড়া নিলেন, অবশ্যই ঝোলের মধ্যে তো আমাদের মেইন রান্নার পরে যে মাংসের যে তেলটা, ওইটাও তো ওই ঝোলেই মিশে, চর্বিটা মিশে। সবচেয়ে ভালো হচ্ছে স্টেক বা বারবিকিউ করে খাওয়া। ওকে ওই সময় যেটা হয় যে মিটের ভেতরে যে মেল্টেড ফ্যাটটা থাকে, ওটা কিন্তু আলাদা হয়ে যায় আর কি। হ্যাঁ, অনেক সময় আমরা গ্রিল করি জালির উপর রেখে, তখন কি ড্রপ বাই ড্রপ ওই ফ্যাটগুলো নিচে পড়ে যায়। এই জন্য বলা হয় যে গ্রিলড মিট বা ওই যে বারবিকিউ করা মিটগুলো কিন্তু মোর হেলদিয়ার দ্যান দ্য কুকড মিট। ভালো একটা কথা বলেছেন। আর এটাই আর কি, উৎসব হলেই যে একদম খারাপ কিছু, আপনি তো গিয়ে কিছু না খেয়েও থাকতে পারেন। ইউনিক জায়গায় কথা বলেছেন, এটা মেনে নিলাম আর কি। ডাক্তার ইমরান, আপনার কাছে জানতে চাই যে এই ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে এখন আমাদের অঞ্চলের মানুষ কিন্তু খুব পরিশ্রমী, এবং আগে কিন্তু বলা হতো যে 68,000 গ্রাম বাঁচলে ভালো, একটা স্লোগান ছিল। তার মানে গ্রামে মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে, এবং বলা হতো যে গ্রামের মানুষের বড় কঠিন রোগগুলো হয় না, স্ট্রোক বা হার্টের। কিন্তু রিসেন্টলি কিন্তু আমি যেহেতু এলাকায় প্র্যাকটিস করি, আমরা দেখতে পাই যে আপনার ফ্যামিলি কৃষক ছিলেন উনি, কিন্তু দেখা গেলো তার 4টা ছেলে 3টা ছেলে বিদেশ গেছে, এবং উনি এখন বয়স 60-65 হয়েছে। ওনার এতদিন কোনো রোগ ছিল না, কিন্তু
কিন্তু গত 10 বছর 15 বছর ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে ইভেন গ্রামে। কি হলো যে ওনার ছেলে 3টা বিদেশ গিয়েছে, তারা বাড়িটাই করছে, তারা বলেছে বাবা তুমি আর কোনো কাজ করবে না। দেখেন এরকম একবারে প্রায় ফ্যামিলি থেকে এখন আসতেছে, এবং আমার কাছে নিয়ে আসতেছে স্ট্রোক নিয়ে অথবা হার্টে একটা অ্যাটাক নিয়ে আসতেছে। তা আমি দেখলাম যে তাদের হিস্ট্রি নেই। আমি আবার একটু কৌতূহলী এগুলো জানতে চাই কেন হচ্ছে। তখন বলে যে আমার 60 আপ টু 60 এজ পর্যন্ত আমি কাজ করতাম, ভালো ছিলাম, তো গত 5-7 বছর 10 বছরে আমি আমার ছেলে বলছে কোনো কাজ করো না। তারপর থেকে দেখা যায় যে অ্যাফ্লুয়েন্সে, যেটা অ্যাফ্লুয়েন্সে আমাদের সমাজে আমরা যে অনেক অ্যাফ্লুয়েন্সে আসছে, আমাদের মধ্যে সক্ষমতা বেড়েছে, এটার একটা নেগেটিভ সাইড। কিন্তু এটা আসলে সুস্থতার জন্য ব্রেন এবং হার্টের মেইন কথা হচ্ছে যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম করতে হবে। এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের কারণে একটা বিষয় হচ্ছে গ্রামের প্রত্যেকটা গ্রামের ভিতর দিয়ে এখন পাকা রাস্তা, যেটা আমার স্কুল, কিন্তু আমি গ্রামে স্কুলে পড়েছি, আমাকে 5 কিলো দূরে কিন্তু আমাকে হেঁটে যেতে হতো প্রতিদিন, আবার আসতে হতো। আমাদের সবাই, আমাদের এখানে অনেকেই আছে, তাতে করে আমাদের শরীরে কিন্তু ফ্যাট জমার সুযোগ ছিল না। আমি কিন্তু এখন একটু ফ্যাটি, তা আমি আমার ইন্টার পর্যন্ত আমি এরকম লিখে গেছি, কারণ আমি তখন পরিশ্রম করতে হতো। তো সেই জিনিসটা এখনকার বাচ্চারাও স্থূলকায় হয়ে যাচ্ছে, তাদের হার্টের প্রবলেম হচ্ছে, ব্রেনে। তা আমার মনে হয় যে আমরা এই যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল থেকে বের হতে হবে আর কি, কায়িক পরিশ্রম, আর আমাদের ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এবং খাবারের মধ্যে প্রচুর শাকসবজি, সালাদ এগুলি খেতে হবে। মাছ আপনি যত খান, আমাকে অনেকে বলে চিংড়ি খাওয়া যাবে, ইলিশ মাছ, আমি আপনি মাংস কেমন খান? গরু খাসি হইলে আমার আর লাগেই না কিছু। তার মানে সে গরু খাসি ইচ্ছা মতো খাচ্ছে, আবার মাছের মধ্যে চিংড়িটা বাদ দিবে। আমি বললাম গরু খাসি আপনি বাদ দেন, চিংড়ি একটু খায়েন, সমস্যা না। তো এই হলো বিষয়। আমরা শেষ প্রান্তে ডাক্তার এনায়েত খুব ছোট্ট করে জানবো যে আপনি দেখবেন যে আমাদের কোরবানি ঈদ তো আসলে ত্যাগের ঈদ, কিন্তু আমাদের এখনো মানে আমাদের মধ্যে যে একটা গরু কেনবার ক্ষেত্রে এটার সাইজটা কেমন হলো, গোশতর কেজি কেমন হচ্ছে, মানে এই যে সাবকনশিয়াসলি কিন্তু আমাদের মাথায় এগুলো চলে আসে, মানে এটা কি আসলে আমাদের এই উদ্দেশ্যটাকে অনেক ক্ষেত্রে মানে একটু এলোমেলো করে দেয় কিনা? আসলে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে কয়েকটা কম্পিটিশন, সবসময় কম্পিটিশন, মানুষ কিন্তু এই কম্পিটিশন কম্প্যারিজম এই দুইটা সিনিয়া সবাই ব্যস্ত। ওর গরুটা কেমন হয়েছে, আমার গরুটা কেমন হয়েছে, ওর গরুর সাইডটা বেশি হবে। সব জায়গায় কিন্তু এই দুই সিকে বাদ না দিলে কিন্তু সেই উদ্দেশ্য সাধিত হবে না সব ক্ষেত্রেই, যে ওর ছেলেটা ফার্স্ট হয়েছে আমার ছেলেটা ফার্স্ট হবে, নাহলে কিন্তু হবে না। এই যে এইগুলো ছেলেকে নষ্ট করে দিচ্ছে কিন্তু এই জন্য একটা অসম প্রতিযোগিতা সমাজের মধ্যে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য সাকসেস হবে না। আমাদের ত্যাগের জন্য আমার যে সামর্থ্য আছে সেইভাবে কিনবো, আমি যা পারি আল্লাহর হস্তে আমি কোরবানি দেবো। তাই আমি তো কোরবানি খাওয়ার জন্য যদি খাই, কিন্তু খাওয়ার জন্য তো মূল উদ্দেশ্য না। হ্যাঁ, সেই জন্য এটা আমি সাপোর্ট করি না যে এটা এই প্রতিযোগিতায় নামা উচিত, তবে এটা এখন সবাই নামে মোটামুটি। ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা অনেকক্ষণ খুব চমৎকার আপনাদের কথাগুলো শুনছিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদেরকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ জানার জন্য। এখন টিভিকে ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। ঈদ আসলে কত হাজার রকম আনন্দ নিয়ে মানুষের কাছে আসে। ঈদ আসলে ত্যাগের বার্তা নিয়েও আসে। বিশেষ করে যারা চিকিৎসক, তারা না চাইলেও অনেক ত্যাগ করে ফেলেন। তাদের এই পেশা জীবনটাই এমন, তারা ত্যাগের মধ্যে দিয়েই থাকেন। তারপরে ত্যাগের যে মহিমান্বিত বাণী ঈদুল আজহা যে কারণে আসলে এসছে, এই ত্যাগের মধ্য দিয়ে আমাদের জীবন গড়তে পারলে হয়তো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন আরও সুন্দর হবে বলে আমরা মনে করি, এবং আমরা আশা করি যে আমাদের এই ত্যাগের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।